জন অফিসারকে হত্যা করা হয়েছিল সে বিষয়টি নিয়ে, এবং এই চ্যানেলে আমি গত বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে এই বিষয়টিকে একের পর এক সামনে তুলে আনার চেষ্টা করছি। বিভিন্ন ধরনের প্রত্যক্ষদর্শী কর্মকর্তা যারা সেখানে ছিলেন, সেনা কর্মকর্তা যারা ছিলেন, তারা যা দেখেছেন, এতদিন ধরে যে কথাগুলো তারা বলতে পারেনি, তারা এখন ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো তুলে ধরছেন। আমি চাই এই বিষয়গুলো যখন তদন্ত শুরু হবে নতুন করে, সেই তদন্তে একটি ভূমিকা রাখবে, বা আরো অন্যান্য যারা আছেন, যারা এখনো মুখ খোলেননি, যাদের কাছে এখন অনেক তথ্য আছে, তারা নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে সামনে এগিয়ে আসবেন। দর্শক, আজকের পর্বে আমার সঙ্গে কথা বলবেন দুজন সেনা কর্মকর্তা, সাবেক অবসরপ্রাপ্ত দুজন সেনা কর্মকর্তা, যারা এই বিডিআর এর ঘটনার শুরু থেকে একেবারে বিডিআর এর সদস্যদের যে ইন্টারোগেশন হয়েছিল সেই ইন্টারোগেশনের সাথে যুক্ত ছিলেন, এবং তাদের কাছে যেসব তথ্য আছে সেসব তথ্য ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে, নানা রকম চাপ প্রয়োগ করা হয়েছে, এবং বিস্ময়কর বিবরণ আমি বলবো। আমি যতটুকু শুনেছি, পর্বটি একটু দীর্ঘ পর্ব, কিন্তু আপনারা যদি ধৈর্য ধরে শুনেন তাহলে আপনারা বুঝতে সক্ষম হবেন রাষ্ট্রীয়ভাবে এই যে বিতাড়িত শয়তান হাসিনা এবং মির্জা আজম নানক সহ কত নিষ্ঠুর, কত জঘন্য মানসিকতার মানুষ, কিভাবে তারা ঠান্ডা মাথায় আমাদের শ্রেষ্ঠ অফিসারদেরকে হত্যা করেছে। তো আজকে এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল এম শামসুজ্জামান খান, পিএসসি। তিনি বিএমএ 15 লং কোর্সের একজন কর্মকর্তা, আর্টিলারি কোরের, এবং তিনি র্যাব 2 তে বিডিআর যে হত্যাযজ্ঞ সেই সময় তিনি র্যাব 2 এর কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। কর্নেল শামসুজ্জামান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, পাশাপাশি আমার সঙ্গে যোগ দিচ্ছেন 2009 সালে র্যাব 2 এর যিনি ট্রাইসি ছিলেন, অর্থাৎ লেফটেন্যান্ট কর্নেল জামানের সেকেন্ড ম্যান যিনি ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল আমজাদ। কর্নেল আমজাদ 29তম বিএমএ লং কোর্সের যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। তিনি ইনফ্যান্ট্রি কোরের একজন অফিসার। কর্নেল আমজাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক ভাই। আসসালামু আলাইকুম, এবং আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি। তো আমি আজকে আপনাদের দুজনকে পেয়ে খুব আনন্দিত আমার অনুষ্ঠানে, কারণ আপনারা আই উইটনেস, অনেক কিছু আপনাদের উপর দিয়ে গেছে। যেহেতু প্রায় 15 বছর পরে একটা সুযোগ তৈরি হয়েছে, বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটি পৃথিবীর ইতিহাসে বিরল। এই ঘটনাটি সুষ্ঠু বিচারের জন্য এবং সঠিক তথ্যগুলো সামনে আনার জন্য আসলে আমি লাগাতার বিডিআর এর ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সাক্ষাৎকার নিচ্ছি। বিভিন্ন তথ্য আসছে সামনে নতুন। তো কর্নেল জামান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। 2009 সে সময়টা র্যাব 2 এর কমান্ডিং অফিসার হিসেবে, মানে সিও হিসেবে আপনি কখন খবর পেলেন, আপনারা কি করলেন, সে সময় আপনাদের প্রস্তুতি কি ছিল, এই বিষয়টা নিয়ে আমরা শুরু করতে চাই আপনার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কনক স্যার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। সেই সাথে আমি স্মরণ করছি এই বিডিআর কারণে গিয়ে 57 জন শহীদকে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে শহীদের দরজা দেন এবং তার পবিত্র বেহেশতে একটি সুন্দরতম স্থানে তাদেরকে রাখেন। আমি সেই সাথে স্মরণ করছি তাদের পরিবার পরিজনকে যারা এই কষ্টটাকে বয়ে বেড়াচ্ছেন। আমরা আল্লাহ যেন তাদেরকেও যেন তাদের আল্লাহর হেফাজতে রাখেন এবং তাদের সবকিছু সহজ করে দেন। আমি এই ঘটনা যেদিন ঘটে তার আগে থেকেই আমি র্যাবের সিও, র্যাবের অধিনায়ক হিসাবে আমার দায়িত্বপূর্ণ এলাকা ছিল আপনার তেজগাঁও শিল্প এলাকা, তেজগাঁও, আদাবর, মোহাম্মদপুর, আগারগাঁও, আপনার হাজারীবাগ, নিউ মার্কেট, আপনার ধানমন্ডি, এই এরিয়াটা, এবং বিডিআর 4 এবং 5 নম্বর গেটটা আমার রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে। তো যেদিন 25 ফেব্রুয়ারি যেদিন ঘটনাটা ঘটে, সেদিন আমি সকাল আনুমানিক, আমি ঢাকা ক্যান্টনমেন্টে থাকতাম, সকাল আনুমানিক 9টা 15 ওদিকে আমি
ইয়েতে ঢাকা ডেট কমান্ডার কর্নেল আলমাস রাইসুল গনির সঙ্গে দেখা করতে যায়। ওনার সাথে আমার একটা আগে থেকে প্রোগ্রাম ছিল কিছু গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়ে। তো ঢাকা ডেট আপনারা জেনে থাকবেন, ঢাকা ক্যান্টনমেন্টে সোনালী ব্যাংকের পোলটা থেকে। আমি যখন তার কাছে পৌঁছালাম তখন 9:10 এরকম কিছু একটা বাজে। ওনার ওখানে গিয়ে পৌঁছানোর 2 থেকে 3 মিনিটের ভিতরেই আমি দেখতে পেলাম মেজর মোর্তজা খুব দ্রুত তার অফিসে ঢুকলো। আমি মুখোমুখি বসা, এই অবস্থাতে মেজর মোর্তজাকে আমি দেখলাম যে সে খুব উত্তেজিত হয়ে তার ডেট কমান্ডার কর্নেল আলমাস রাইসুল গনিকে বললো যে স্যার বিডিআর দরবার হলে গোলাগুলি হচ্ছে। তো আমরা জানতাম যে দরবার হলে একটি দরবার আছে এবং ডিজি এটা অ্যাটেন্ড করবেন এবং অন্যান্য অফিসার এবং জওয়ানরা থাকবে। আপনার দরবার সম্পর্কে আমাদের সকলের একটা আইডিয়া আছে, এটা আপনার 5 নম্বর গেটের কাছাকাছি। এটা শোনা মাত্র আমি আর দেরি করলাম না, আমি কর্নেল গনিকে বললাম যে স্যার এইটা তো আমার এরিয়ার ভিতরে পড়ে, আমি আপনার সঙ্গে চা পরে খাবো, আমাকে যেতে হবে বলে আমি খুব দ্রুত বের হয়ে এসে আমার গাড়িটা ওনার ওই ইয়ের কাছেই ছিল, ভিতরেই ছিল। আমি বলতে পারলাম একটা লাভ দিয়ে গাড়িতে উঠলাম, উঠে আমি ওখান থেকেই রওনা দিয়ে আমি যখন শিখা অনুমোদন ক্রস করতে করতে আমি ডিজিকে ফোন করলাম। ডিজি হাসান মাহমুদ ছিলেন, আপনারা তাকে চিনে থাকবেন। পরবর্তীতে উনি আইজিপি হন এবং আইজিপি হওয়ার পরে উনি কিন্তু আবার স্পেনে রাষ্ট্রদূত হিসেবে 4 বছর নিয়োগ পান। তো আর ওই সময় এডিজি ছিলেন হচ্ছে কর্নেল রেজানু। কর্নেল রেজানুর আপনার 5th লং কোর্সের একজন অফিসার, ইনফ্যান্ট্রি অফিসার। উনিও কিন্তু ওই 2009 সালে কিন্তু প্রমোশন পেয়ে ব্রিগেডিয়ার হন, পরে ব্রিগেড কমান্ডার হন, পরবর্তী মেজর জেনারেল হন, এরপরে তাকে ইরাকের রাষ্ট্রদূত করা হয়। তা আমি কিন্তু আপনার গাড়িতে উঠে পরপর 2জনকে ফোন করলাম, ফোন করে জানালাম যে স্যার এরকম ঘটনা, তোমরা আমাকে জিজ্ঞাসা করো তুমি কি করতে যাচ্ছ। তাই বললাম যে স্যার আমি দ্রুত ওখানে যাচ্ছি, আমি কিন্তু স্যার অস্ত্রপাতি নিয়ে যাবো, কারণ এটা স্যার আমাদেরকে মোকাবিলা করতে হবে, কারণ এই সুযোগ দেওয়া যাবে না, দেরি করলে স্যার ক্ষতি হয়ে যাবে। তো ডিজি আমাকে বললেন যে আমি আইজিপি কে জানাচ্ছি, আপনি যান। আর এডিজি বলে ঠিক আছে তুমি যাও, আমি তোমাকে সাথে আবারও কথা বলবো। তো আমি যেতে যেতে আমার ধানমন্ডি ক্যাম্পে বললাম তোমরা 5-7 জনকে রেডি করো, আমার জিপের পিছনে উঠে পড়বে, আমি ওদেরকে নিয়ে যাবো। এবং প্রত্যেকের কাছে যেন AK-47 একটা করে নিবো। আপনি জানেন AK-47 গুলো আমাদের SMG আর কি, সাবমেশিন গান, এগুলো তো আপনার একটি ম্যাগাজিন লাগানো থাকে, আর 4টা ম্যাগাজিন আমরা অতিরিক্ত নিতে পারি। আমি তোমরা রেডি করে ফেলবে। আমার কোম্পানি যেমন ছিল মেজর রাজনকে বললাম যে স্যার আমি ফিজিক্যাল ট্রেনিং ধানমন্ডি, ওখানে একটা ক্যাম্প আছে আমাদের, যে ধানমন্ডি আপনি 27 নম্বর দিয়ে গেলে কোনার দিকে ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্প করে। তো ওদেরকে বললাম তোমরা রেডি করো, আমি আসবো, ওদেরকে নিয়ে আমি রওনা দেবো। রাজনকে ফোন করার পরপরই আমি দ্বিতীয় ফোন করলাম মেজর আমজাদকে। আমজাদ আমার সঙ্গে যে অনলাইনে আছে, আমজাদ তখন আমার 2nd ইন কমান্ড, আমরা টুয়াইসি বলে থাকি সংক্ষেপে। আমজাদকে বললাম আমজাদ তুমি কোথায়, বলে স্যার আমি ব্যাটালিয়নের কাছাকাছি, মগবাজার আমাদের ব্যাটালিয়ন হেডকোয়ার্টার। আমি আমজাদকে কয়েকটা ইনস্ট্রাকশন দিলাম, বললাম যে আমজাদ তুমি যেটা করো খুব দ্রুত আমাদের যে 7 থেকে 8টা প্যাট্রোল, মোটামুটি আমাদের এই যে আপনার যে এয়ার বললাম আমি রেসপন্সিবল যে 7-8টা ঢাকার যে থানা, 7 থেকে 8টা পেট্রোল আমাদের সবসময় ঘোরাঘুরি করে। প্রতিটা পেট্রোলে আমাদের 6 থেকে 7 জন থাকে এবং তারা সবাই আর্ম থাকে, কমপ্লিটলি অপারেশনের জন্য প্রস্তুত থাকে তারা। আমি বললাম যে তুমি এদেরকে 4 নম্বর এবং 5 নম্বর গেটে 2 ভাগ করে পাঠিয়ে দাও। তবে স্যার আমি এটা করতেছি। আমি আরো বললাম যে তুমি একটা কাজ করবে, বিডিআর যেহেতু বিদ্রোহ করছে, বিডিআর কোনো সৈনিকের হাতে অস্ত্র থাকবে না, তুমি ওরা ব্যাটালিয়নের ভিতরে থাকবে, ক্যাম্পে থাকবে, বাইরে থাকবে, ওদেরকে ক্লোজ করে ফেলো দ্রুত, কারণ এদের কাছে অস্ত্র থাকা এটা যে কোনো সময় এটা কাউন্টার হয়ে যেতে পারে, আমাদের জিনিসটা ব্যবহার করতে পারে তারা, কারণ আমাদের কোনো ধারণা নেই যে ওরা কোন স্টেজে আছে। ওরা স্যার এটা করবো, এটা বলে আমি তাকে 3rd আদেশ আমি দিয়েছিলাম যে তুমি দ্রুত ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকে মিনিমাম একটা প্রবলেম হলে নিয়ে তুমি শাহবাগ দিকে দ্রুত এসে আমলা সুইটস, এই পপুলার ডায়াগনস্টিক এদিক দিয়ে ঢুকে তুমি আমলা সুইটস এই সাইডটা তুমি কভার করো। তো এইগুলো ওকে বলে আমি আপনার আবার ফোন দিলাম মেজর আমিনকে। মেজর আমিন আমার শিয়া ক্যাম্প বলে, মোহাম্মদপুর শিয়া ক্যাম্প। মেজর আমিন, মেজর ফয়সাল, 2 জন ওখানে 2টো কোম্পানি আমার থাকে। 2 কোম্পানি কমান্ডারকে বললাম যে তোমরা 2 জন খুব দ্রুত অস্ত্র নাও এবং মিনিমাম 2টা প্লাটুন নিয়ে তোমরা 5 নম্বর গেট হাজারিবাগ দিকে চলে যাও। আর পেট্রোল গুলাকে ওয়াইসি আমজাদ, মেজর আমজাদ সে পেট্রোল গুলাকে নিয়ন্ত্রণ করছে, তো কেউ দেরি করবে না, যে যার মতো চলে যায়। এই বলে আমি ধরেন আনুমানিক 10টা
10-এর ভিতরে আমি পৌঁছে গেলাম 4 নম্বর গেটের একটু অদূরে যে জাপান ফ্রেন্ডশিপ হসপিটালটা ঠিক এর কাছাকাছি পৌঁছে গেলাম। তখন 10টা 10 বাজে। আমি যখন গাড়ি থেকে নেমে আমি খুব দ্রুত ফুটপাথের উপর দিয়ে দৌড়াচ্ছি গেটের দিকে। আমার সঙ্গে ছিল তখন 5 জন, আমার ড্রাইভার ছাড়া আরো 5 জন, আমরা টোটাল 6 জন। আমার গানম্যান ছিল সে আমাদের 30 ফিট রেজিমেন্ট আর্টিলারির একজন সৈনিক জারিবুল, সে ছিল আমার সঙ্গে আরো 4 জন ছিল, তার প্রত্যেকের হাতে আমাদের অস্ত্র। তো আমরা দৌড়তে দৌড়তে যেমন ফ্রেন্ডশিপ হসপিটালের কাছাকাছি যখন পৌঁছে গেলাম তখন আমার গানম্যান জানিবুল পিছন দিকে আমার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল, আমি সিভিল ড্রেসের উপরে বুলেট প্রুফ জ্যাকেট পরে ফেলছি। তো আমার একটা টেনে ধরলো, বলেছে স্যার আপনি আগাবেন না, মনে হচ্ছে গুলি আসতেছে। তখন কিন্তু গুলির শব্দ হচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না গুলিগুলো কোন দিকে আসছে। তো আমি প্রায় যে থেকে 4 নম্বর গেট থেকে একটা 150 থেকে 200 মিটারের ভিতরে আমরা একটা সাইড করে ফুটপাথের উপরে দাঁড়িয়ে গেলাম। তারপরে আমরা ওখানে এদিকে এর ভিতরে এডিজি ফোন করছে, কর্নেল রেজান, বলে তুমি কোথায়? আমি বললাম যে স্যার আমি এই জায়গায় চলে আসছি, বাট আমাদেরকে তো ভিতরে যেতে হবে, আদালত তো স্যার এখানে বড় দুর্ঘটনা করেছে। বলে যে আমরা জানাবো, আমরা যমুনাতে যাচ্ছি, তুমি আমাদের আদেশ ছাড়া ভিতরে ঢুকবে না কিংবা ফায়ারও করবে না, তোমাদেরকে জানা হবে। ডিজিও ফোন করলেন, ডিজিও একই কথা বললেন। তো আমি কিছুটা কনফিউজ হয়ে গেলাম যে আমি বলছি স্যার এখন দেরি করা যাবে না, দেরি করলে তো স্যার এটা ওদিকে তো তারা দৌড়াদৌড়ি করছে। এর ভিতরে কর্নেল বুলজার আমাকে ফোন করলো, ফোন করে আমাকে বলে যে জামান তুই কই। উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং উনি 9 লং কোর্সের অফিসার ছিলেন, আমাদের বেশ সিনিয়র, এবং উনি একজন ভেটারান র্যাবের অফিসার ছিলেন। উনি র্যাব থেকে প্রমোশন পেয়ে চলে যান, তারপর আবার তাকে ফেরায় আনা হয় 2008 সালে। এবং উনি আমাকে একটা র্যাব ফাইভ রাশিয়া থেকে ঢাকা আনে এবং উনি বলে জামান এরা কিন্তু অর্গানাইজ না, তুই দ্রুত আয়। তা আমি বললাম স্যার আমি চলে আসছি স্যার, আমাদেরকে যদি ঢুকতে না করছে, বাট আমি চেষ্টা করতেছি যেভাবে হোক এখানে ঢুকবো। এরপরে আমি সেকেন্ড কল পেলাম আমার বন্ধু মেজর হাসানের কাছ থেকে। হাসান আমার অত্যন্ত প্রিয় একজন কোর্সমেট, ও ইনফেন্ট্রি, এবং আমরা অনেক কোর্স একসাথে করেছি। এবং আমার হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড আউট অফ মাই অল ফ্রেন্ডস, মানে আমার যতগুলো কোর্সমেট আছে হাসানের সঙ্গে ছিল আমার সবচেয়ে বেশি আপনার কোর্স ছিলাম আমরা, এবং একসাথে যখনই কোর্স করতে যেতাম একই রুমে থাকতাম আমরা, এবং শহীদপুরে আমরা পাশাপাশি রুমে আমরা থাকতাম। তা হাসান আমাকে বলে দোস্ত আমাদের খুব ভয় হচ্ছে, কারণ এরা এখনো আমাদের গায়ে গুলি করে নাই, কিন্তু গুলি কিন্তু এরা 4-5টি করছে, তো মনে হচ্ছে যে কোনো সময় আমাদেরকে দে ক্যান ফায়ার ডাউন। তো তুই কোথায়? আমি চলে আসছি, আমি ভিতরে ঢুকবো, তো ভয় পাস না, আমি আসতেছি। তো এর ভিতরে আরেকজন ফোন করলো কর্নেল এমদাদ। কর্নেল এমদাদ সম্পর্কে আপনারা কতটুকু জানেন জানি না, আমার দৃষ্টিতে হি ওয়াজ দি বেস্ট কমান্ডার বাংলাদেশ। ওনার 400-র উপরে কিন্তু প্যারা জাম্প করা এবং ফ্রি ফল জাম্প মাস্টার, এবং উনি কিন্তু র্যাবের শুরুতে র্যাব 7 এর সিও ছিলেন। উনি র্যাব 7 থেকে চলে গেলে ওখানে কর্নেল হাসিনকে সিও নিয়োগ দেওয়া হয়। এবং আমার র্যাবে যোগদানের পিছনে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি আমাকে উৎসাহিত করতো সে এই কর্নেল এমদাদ, এবং আমাকে ভীষণ স্নেহ করতেন। তো উনি আমাকে দেখলাম হঠাৎ ফোন দিয়ে জানুন তুই কই। আমি বললাম স্যার আমি চলে আসছি এই 4 নম্বর গেটের কাছে, এই কাছে এখানে আমি অবস্থান নিতে, তুই চলে আয়। ওরা অর্গানাইজার একটা প্ল্যাটফর্ম নিয়ে ঢুকে পড়, আমাদের কাছে অস্ত্র নাই, কিছু বেশি অস্ত্র নিয়ে আসবে। আমি বলছি স্যার আমি ঢুকলে স্যার আমি গাড়িটা সবাই ঢুকবো, যেটা যা হয় হবে, অসুবিধা নাই, আমি স্যার ঢুকবো। আর ওদিকে 5 নম্বর গেট দিয়ে আসতেছে স্যার, আপনারা চেষ্টা করেন স্যার কোনোভাবে নিজেদেরকে সেভ করার। তো এই কথোপকথনের ভিতরে প্রায় কিন্তু আপনার 10:30টার মতো বেজে গেল। 15 মিনিট ধরে আমি কথা বলছি, কিন্তু বারবার আমি ফোন করি এডিজি বিজিকে, কিন্তু কোনোভাবে তারা কোনো অনুমতি দেয় না। বারবার তারা রেফার করতেছিল যে প্রধানমন্ত্রী তাদেরকে ডেকেছে, যমুনাতে কথা হবে, সেখান থেকে তাদেরকে আদেশ দেওয়া হবে, আমরা পরবর্তীতে কি করবো। তো পুরো বিষয়টা আমার কাছে মনে হলো যেন একটা মানে ইট ওয়াজ অ্যাবসার্ড এবং আনএক্সপেক্টেড। কিন্তু আমরা ওখান থেকে কি বলতে পারেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি আর চিৎকার করছি। এর জন্য আমার আরেকজন অফিসার এসপি শহীদ ছিল, ইজ এ ভেরি গুড অফিসার আপনার পুলিশের, এবং নতুন তারা জয়েন করে আমার এখানে, ওকে আমি জাপান ফ্রেন্ডশিপ হসপিটালের ছাদের উপরে পাঠালাম এবং তাকে বললাম যে তুমি ওখান থেকে দেখো, এদের দেখতে পাচ্ছি এরা মুভ করছে, এবং এদের অস্ত্রের পজিশন গুলো জেনে রাখো। আমাদের যদি ভিতরে ঢুকতে হয় তখন কিন্তু আমাদেরকে ওগুলো মাথায় নিয়ে ঢুকতে হবে, কারণ 10:30 থেকে আমি খেয়াল করলাম যে তারা প্রচুর অস্ত্র নিয়ে 4 নম্বর গেটের দিকে আসছে। আর ওইদিকে মেজর আমিন আপনার 5 নম্বর গেটের ওইখানে মেজর আমিন ফয়সাল আমাকে রিপোর্ট দিয়েছে স্যার এরা কিন্তু কিলিং শুরু করছে, আমরা 1-2টা দেখতে পাচ্ছি যে দরবার হলে
থেকে অফিসাররা কিছু বের হলো, আমার মনে হলো গুলি করছে স্যার, কারণ আমি একটা দূরত্ব থেকে স্যার দেখছি এদেরকে, এখানে বিল্ডিং এর গ্যাপে গ্যাপে কিছু দেখা যাচ্ছে, মনে হচ্ছে তারা গুলি করছে এবং অফিসার কয়েকজন পড়ে গেছে মনে হচ্ছে। এটা তখন আপনি ধরেন 10:30টার দিকে 10:40-এর ভিতরে হবে। তো এই ক্লিন গুলো কিন্তু আপনার, আমি পরবর্তীতে যখন ইন্টারভিউশনে গিয়েছি, আমি ইন্টারভিউশনের পার্টটা পরে আসবো, আমি আপনাকে এখন প্রথমে কিভাবে শুরু হলো এবং এই যে 2 দিন কিভাবে অফিসারদেরকে হত্যা করা হলো, কিভাবে যে আমাদেরকে ভিতরে যেতে বাধা দেওয়া হলো এবং এই ঘটনাগুলো একটি পর একটা ঘটতে থাকলো, এই বিষয়গুলো আমি বলবো। এরপরে আমি আপনার কাছে আসবো ইন্টারভিউশন পার্ট নিয়ে, কারণ আমার সুযোগ হয়েছিল ইন্টারভিউশন করার ওখানে। তো আমি এই প্রাথমিক এই 10:30টা থেকে 11টা পর্যন্ত কিন্তু এগুলো ঘটে গেল এবং আমরা তখনই কিন্তু দাঁড়িয়ে আছি জাপান ব্রিজ হসপিটাল রোডটার দিকে, গুলি আসা শুরু করলো একটা পর একটা আপনার, এবং আমরা হয় জায়গা চেঞ্জ করে করে দাঁড়াচ্ছিলাম। আমি তো মেজর রাজন আমার সাথে এসে যোগ দিল, আরো কিছু টুইট নিয়ে ওইদিকে আমরা ওখানে আমরা দেশে যোগ দিল, আমরা কিন্তু সবাই প্রস্তুত, কিন্তু শুধুমাত্র আমাদেরকে বাধা দেওয়া হচ্ছিল যে তোমরা ঢুকতে পারবে না অনুমতি ছাড়া। জি কর্নেল জামান, আমি আসছি আপনার কাছে। কর্নেল আমজাদ, আপনি আপনাকে যখন আদেশ করা হলো, আপনার কমান্ডার যখন আদেশ করলেন, তখন আপনি কি করলেন? আপনি কোন অবস্থানে গেলেন বা আপনি কি দেখলেন? জি, আসসালামু আলাইকুম। আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি এবং আমার বলতে পারেন যে একটা এক্সপেরিয়েন্স, যে এটা আপনার দুঃখজনক একটা ঘটনা। এইটার যে অনেক কাছে থেকে দেখা, যে উনি বলতে না পারার, আজকে এই সুযোগে আমি একটু যতটুকু পারি এটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো স্যার আমাকে যখন বললেন, আমি তার কিছুক্ষণ আগে আর কি অফিসে পৌঁছালাম, অ্যারাউন্ড 9 বাজে। তারা যখন কলটা করলো আর কি এবং ঘটনাটা আমাকে জানা, তাড়াতাড়ি মোবাইল যাবে। স্যারের ইনস্ট্রাকশন যেগুলো দিয়েছিল, দিস ইজ অল ওয়ার ভেরি ডাইনামিক, যে পেট্রোল সব ডাইভার্ট করা নেয়ার, যাতে আমাদের ফোর্স এরিয়াটা যেহেতু আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে, আমাদের ফোর্স মোবিলাইজেশনের দরকার ছিল এবং আপনার ওই যে বিডিআর এর যারা ছিল তাদেরকে যাতে কোথাও না নেওয়া হয়, যাতে করে ইউ আন্ডারস্ট্যান্ড। আর আমি হেডকোয়ার্টারে যারা ছিল তাদেরকে নিয়ে আমি যাতে যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার অথবা সিটি কলেজের অপোজিট যেটা আপনি বলেন সেই জায়গায় আমি অবস্থান নিব। এই যে স্যারের একটা প্ল্যান ছিল যে ওইটাও কিন্তু ওইদিকে কিন্তু কোনো গেট নাই, মানে স্যার ছিল হলো 4 নম্বর গেট, যেটা মানে মেইন গেট আমরা যেটা বলি। তো আর এইদিকে কোনো গেট না থাকলেও এই দিক দিয়ে একটা এন্ট্রি, নট ভেরি ফার ফ্রম দা নাম্বার 4 গেট, এই এন্ট্রিতে আমি থাকলে যে ওই দিক দিয়ে যাতে কোনো আসা যাওয়াটা কন্ট্রোল না হয়, এটা কন্ট্রোল করতে পারি, প্লাস যদি প্রয়োজন পড়ে আমিও 4 নম্বর গেটের দিকে কুইকলি যেতে পারি। তো আমি অ্যারাউন্ড 10টা আমি আদেশ পরে অ্যারাউন্ড 10 এর মতো আমি কিন্তু ওই গেটে, ওইখানে গেট না ওই প্লেসে চলে যাই, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অপোজিটে। এবং ওইখান থেকে কেউ ইন আউট আমার সাথে সরাসরি সবসময় স্যারের কথা হতো এবং বারবার আমি জিজ্ঞেস করতাম যে স্যার মানে what to do next, we wanted to get inside the quickest possible time. Rapid action battalion এর কাজটা এটাই, এভরিথিং ইট ইজ ভেরি র্যাপিড। আমরা কিন্তু অন্যান্য ফোর্স আমরা কিন্তু তখন ওই যে বলো স্যার যেটা বললো যে আমাদের 7টা পেট্রোল কিন্তু 7টা থানায় ইয়াতে থাকে, কাজে উই অল আর টু রাউন্ড দ্য ক্লক 24 আওয়ার্স আমরা কিন্তু অন হুইলে থাকে আমাদের লোকজন, কাজে যে কোনো জায়গায় আমরা কুইকলি পৌঁছে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তো এখন আমরা এত আগে পৌঁছালাম এবং টু রেস্কিউ দেন, কিন্তু আমরা সুযোগ পাই খুব ছটফট করতেছিলাম সবাই, স্যার ওয়াজ ট্রাইং, আমরাও বারবার আধের জন্য যাই স্যার হোয়াট টু ডু নাও, মানে আমরা কি এখানে দাঁড়ায় থাকবো সামথিং। তো এই করে করে টাইম চলে যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি না যে আসলে কি হতে যাচ্ছে, যে আমরা এত আগে আসলাম, why we are not allowed to get in। তো এর মধ্যে আমার ওই দিকে আসলো আপনার, আমি চিনতাম না ভদ্রলোককে, পরে জানলাম যে ই ওয়াজ মামুন খালেদ, পরবর্তী লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন আর কি। তো একজন, বিকজ আই নেভার নিউ হিম, একটা গাড়ি আসলো জাস্ট আমার খুব কাছে, এন্ড উনি দেখেছি সারাক্ষণ ফোনেই কথা বলতেছে, বিকজ আর আমার গেট দিয়ে আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা যেটা পরবর্তীতে হয়েছে, ইটস অ্যারাউন্ড 1 or 2 ওই এক একজন করে মানে যাচ্ছে, আপনার মির্জা আজম, তারপরে আপনার নানক, সারা খাতুন, এটা গ্রাজুয়ালি সব কিন্তু ওনারা এই দিক দিয়েই, আমার কাছে যেহেতু ইনফরমেশন ছিল যে কেউ যাতে না যায়, স্যার তো আমাকে যেহেতু এই ইনফরমেশন গুলো স্যার আমাকে
জানাতেন যে হ্যাঁ এই দিক দিয়ে হয়তো এ আসতে পারে, এ আসলে তাকে অ্যালাউ করো। আমার মধ্যে তখন কি ব্যাপার, মানে আমরা ঢুকতে পারতেছি না, এনারা সোকল একটা সাদা পতাকা হাতে নিয়ে মনে করেন যে ওনারা যাচ্ছে, মানে জাস্ট সাম কাইন্ড অফ প্লে ড্রামা টাইপ, মানে ওনাদের মুভমেন্ট গুলো ওরকম মনে হচ্ছিল আর কি, যে নট ভেরি সিরিয়াস। তারা কেন যাবে, মানে আমাদের মধ্যে খুব কোশ্চেনটা আসতে থাকলো যে ওয়াই দে আর গোয়িং অন, উই আর নট অ্যালাউড টু গো। 2:30 কি 3টার দিকে আমার ওয়াইফ ফোন করলো, and she was literally crying and he was annoyed, আমাকে পুরো থ্রেটেনিং ভয়েসে বলতেছে যে তোমরা কি ওখানে চুরি করে বসে আছো, ভিতরে ভাবিদের কি হচ্ছে তোমরা কি এগুলো কিছু জানো না, ভাবিদের উপর যে অত্যাচার হচ্ছে, তো হোয়াট ইউ আর ডুইং, তোমরা কি জন্য ওখানে আছো? আমি তো এই জিনিসগুলো জানি না, কারণ আমরা টিভি দেখতে পারতেছি না বা আমি কোনো নেই, যেহেতু ভাবিরা হয়তো ভাবিদের সাথে আলাপ আলোচনা করতেছে, বিডিআর ভিতরে যে ভাবিরা তখন ছিলেন, ওনাদের যে উপর যে ম্যাসাকারটা হচ্ছিল, এই জিনিসগুলো তো আসলে আমি জানতাম না, কিন্তু দ্যাট কেম থ্রু মাই ওয়াইফ, যে এই জিনিস কত, মানে তখন মনটা আরো ভেঙে গেল আমাদের কিছুক্ষণ পর পর, কারণ আমি তো অর্ডার পাই জামান স্যারের কাছ থেকে, এই যে বলে যে আমজাদ এখন স্ট্যান্ড বাই হও, আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকবো, বাট ওই স্ট্যান্ড বাই আর আমরা মানে এক্সিকিউশন হয় না, একটু পরে হয়তো 1 ঘন্টা পরে আমরা হয়তো মান্ডুলিয়ার পরে আমাদের মনে করেন যে ওই যে স্যার যেটা বললো যে একটা আমাদের সাথে এসএনজি তে টোটাল 4টা ম্যাগাজিন থাকে, একটা এসএনজি তে চরণ থাকে, আর বান্ডুলিয়ার বলি আমরা, বান্ডুলিয়ারে 3টা উইথ বুলেট প্রুফ জ্যাকেট তো আমরা ভিতরে পরি। তো আমরা জাস্ট এই গত কদিন আই ওয়াজ দেয়ার অ্যারাউন্ড 72 আওয়ার্স অন দ্যাট প্লেস, এবং এই 72 আওয়ার্স এর মধ্যে মনে করেন যে আমরা শুধু বারবার ওই যে স্ট্যান্ড ডাউন আর স্ট্যান্ড আপ, স্ট্যান্ড ডাউন, স্ট্যান্ড আপ, এই কাজই করেছি, আমাদেরকে আশায় আশায় রাখতে যে হ্যাঁ এখনই আমাদের ঢুকতে দেওয়া হবে, এই যে আশা দিয়ে দিয়ে আমাদেরকে এই যে সময় ক্ষেপণ করলো, এবং ভিতরে মনে করেন যে ম্যাসাকার গুলা সংঘটিত হলো। ইট ইজ এ প্ল্যান গেম, কোন জাতি এইভাবে তার সন্তানদের এইভাবে মানে মারতে পারে, এটা আসলে আমরা চিন্তা করতে পারি নাই। তো কর্নেল জামান, কর্নেল আমজাদ বলছিলেন ওনার অবস্থানের কথা, তো আপনারা কখন ঢুকতে পারলেন আসলে সেই 27 তারিখেই সকালবেলায় আপনারা ঢোকার অনুমতি পেলেন? আমি কনক সরোয়ার, আমি একটু পিছনে একটু ব্যাকগ্রাউন্ড বলি, কারণ যেখান থেকে পরবর্তীতে এই জিনিসগুলো আমার পরবর্তীতে আমি বুঝতে পারি, এই ঘটনা ঘটে যাওয়ার পরে যখন আমি ইন্টারভিউশন পর্যায়ে যাই, তখন আস্তে আস্তে বুঝতে পারি যে এটা যে একটা প্ল্যান গেম ছিল। যেমন আমি আপনাকে বলি, আমাদের তো ইলেকশনটা হয়ে গেল 2008 সালের 29শে ডিসেম্বর, আমি তখন ঢাকা তখন র্যাবের সিও ঢাকাতে, নির্বাচন হয়ে গেল জানুয়ারির ফার্স্ট উইকে, সরকার গঠন করলো। আমি খুব অবাক লক্ষ্য করলাম যে আমরা কিন্তু যারা ওই সময় র্যাবের সিও ছিলাম ঢাকাতে, বলেন আমরা আর্মি বলেন, নেভি, এয়ারফোর্স বলেন, পুলিশ বলেন, যে সমস্ত সিওরা এবং অফিসাররা ছিলাম, আমরা মোটামুটি আমি কখনো দেখি নাই যে পলিটিক্যাল কোনো ডিসকাশন হয় আমাদের ভিতরে, খুবই প্রফেশনাল ডিসকাশন হতো। তো জানুয়ারির ফার্স্ট উইক থেকে আমরা খেয়াল করলাম যে খুব দ্রুত আপনার বেশ কিছু অফিসারদের পোস্টিং করা শুরু হলো র্যাবে, যাদেরকে আমরা কখনো আশা করি না যে এই ধরনের অফিসার র্যাবে আসতে পারে। যেমন এই কর্নেল রেজা নূরকে ধরে নেন, যে এডিজি অপারেশন আসলো, তার কোনো ধরনের অভিজ্ঞতা নাই র্যাবে আগে চাকরি, এবং উনি কিন্তু তার প্রমোশন ডিসিপ্লিন কেসে তার প্রমোশন আটকিয়েছিল এবং তাকে পাঠানো হলো। উনি এডিজি অপারেশন আসলেন। আরেকজন আসলেন কর্নেল শামস, উনি এডিজি অ্যাডমিন আসলেন। এই এডিজি অ্যাডমিন পুলিশ থেকে দেওয়া হয়, কিন্তু এই 10 নং কোর্সের কর্নেল শামসকে কিন্তু তখন এডিজি অ্যাডমিন পোস্টিং দেওয়া হয়, তবে দুটো এডিজি করা হলো আর্মি থেকে। এরপরে আপনার জানুয়ারি শেষের দিকে ওই সময় আমাদের ডাইরেক্টর অপারেশন ছিলেন কর্নেল লেফটেন্যান্ট কর্নেল সাকলাইন। লেফটেন্যান্ট কর্নেল সাকলাইন আপনার 13 নং কোর্সের অফিসার এবং সিগন্যাল করে অত্যন্ত প্রফেশনাল একজন অফিসার, এবং সেনাবাহিনীতে ওয়েল সার্কুলেটেড। উনি র্যাব 1-এর সিও ছিলেন, পরবর্তী ওনাকে ডাইরেক্টর অপারেশন নিয়োগ দেওয়া হয়। তো আমার সাথে খুবই ঘনিষ্ঠ ছিলেন, আমি খুবই ডাইরেক্টর অপারেশন, সমস্ত অপারেশন সেই নিয়ন্ত্রণ করে, যেখানে যেগুলো ঘটে তার সঙ্গে যোগাযোগ রাখতে হয়। জানুয়ারির শেষের দিকে আমি একদিন আমাকে উনি অফিসে ডাকলেন, আমি গেলাম। অফিসে যাওয়ার পরে বললেন, জামান আমার ল্যাপটপে একটা মেসেজ তোমাকে দেখায়। উনি আমাকে একটা মেসেজ দেখালো, দেখলাম যে বেশ কয়েকজন নামে অফিসারের নাম লিস্ট করা, সেখানে কর্নেল গুলজারের নাম আছে, ওনার নাম আছে, কর্নেল সাকলাইন আমার নাম আছে, আরো 2-3 জন আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমার নামগুলো
দিস অফিসার্স টু বি টেকেন কেয়ার, এই ধরনের একটা হেডলাইন দেওয়া, কেউ ভুল করে হয়তো তার মেলে পাঠিয়ে দিয়েছে, কোথাও এক জায়গা থেকে আসছে, এটা আননোন একটা জায়গা থেকে আসছে।